পান পাতার নকশাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ১০ পয়সা। ১০ টাকার নোটেও ছিল সেই পান পাতার ছবি। আর এই স্বাধীন বাংলাদেশের টাকার নকশাকার ছিলেন কাজী গোলাম মোস্তফা। স্বাধীনতা পরবর্তী সময়ে ১ থেকে ১০০ টাকার সকল নোটই ছিল তার নিখুঁত ডিজাইনে তৈরি করা। আর সেই সব ডিজাইনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই পান পাতা ডিজাইন। এটি শুধু ডিজাইনই নয়, এর পিছনে রয়েছে দেশপ্রেম এবং দেশকে তাচ্ছিল্য করা কিছু মানুষের সামনে দেশের ঐতিহ্য তুলে ধরার গল্প। কাজী গোলাম মোস্তফা ঢাকা আর্ট কলেজ থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য পশ্চিম পাকিস্তানে যান। শফিকুল আমিন স্যার আমাকে ডেকে বললেন, তোমার তো চাকরি হয়ে গেছে। তো স্যার চাকরি করাচি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে চাকরি হয়ে গেছে, যেতে হবে। তুমি কবে নাগাদ যেতে পারবে আমাকে ধারণা দাও, আমি তাদের জানিয়ে দেবো। এই আমার করাচি যাওয়া, এবং আমি ৩-৩.৫ বছর সেখানে কাজ করেছি। ১৯৬৪ সালে তিনি যোগ দেন পাকিস্তান সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে নবীন নকশাকার হিসেবে। এর আগে তার টাকা বা ডাক টিকিট নকশার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, তাই শিক্ষানবিশ হিসেবে তিনি নিষ্ঠার সাথেই সেই কাজ শুরু করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার নিষ্ঠার সাথে রুড আচরণ করতে লাগলো। বিভিন্ন সময় বাঙালি হিসেবে তিনি বৈষম্যমূলক আচরণের শিকার হতে লাগলেন। ১৯৬৫ সালের একদিনের ঘটনা, তখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। কেজি মোস্তফা পান খেতে পছন্দ করতেন। তিনি তার আরও ২ বাঙালি বন্ধুকে নিয়ে গেছেন পানের দোকানে। পান কিনে বাসায় নিয়ে আসার পর খেয়াল করলেন পানের মতো দেখতে ওই জিনিসটা আসলে পান নয়। তাই আবার গিয়ে দোকানে জিজ্ঞাসা করলেন, এটা কি? পাকিস্তানি দোকানদার জবাব দিলেন, এটা পাকিস্তানেরই পান। মোস্তফা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, পাকিস্তানি পান? পান আগে কোথা থেকে আসতো? দোকানি জানালো, ও তো বাঙ্গাল সে আতা থা। কথাটি কেজি মোস্তফার মনে বড় প্রভাব ফেলল। মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেলেন তিনি। তখন গভীরভাবে উপলব্ধি করলেন, আমি তো আসলে ওদের কাছে পাকিস্তানি না, আমি বাঙ্গাল। যাদের মধ্যে এ ধারণা, তাদের সঙ্গে আমার সম্পর্ক আসলে কি? ওদের ওখানে আমি কেন কাজ করব? একসময় তিনি চাকরি ছেড়ে দেশে চলে আসেন, যোগদান করেন এশিয়াটিক অ্যাডভার্টাইজিং লিমিটেড পূর্ব পাকিস্তানে। ১৯৭২ সাল, যুদ্ধ বিধ্বস্ত একটি সদ্য স্বাধীন দেশ। সব কিছু শুরু করতে হচ্ছে নতুন করে। নতুন দেশে নতুন মুদ্রার দরকার। গভর্নরের কাছে বাংলাদেশ ব্যাংকে গিয়ে আমার সাথে পরিচয় করিয়ে দিল যে আমার ছাত্র কেজি মোস্তফা, গোলাম মোস্তফা, মনে হয় সেসব পারবে। সে করাচিতে সিকিউরিটি প্রিন্টিংয়ে ছিল। তো গভর্নর আমার দিকে তাকিয়ে, এই চ্যাংরা ছেলে মানুষ, তখন পার্সোনালিটিও তেমন কিছু বলেনি, আর ওই ব্যক্তি বোধহয় আমার এমনি নাই, সাধারণ কথাবার্তা বলি। সরাসরি জিজ্ঞাসাবাদ করলেন, এই যে আমাদের যে টাকা পয়সা লাগবে, এই সেই ডিজাইন, এগুলো কি আপনি করতে পারবেন? আমি বললাম, পারবো মনে হয় স্যার। এটা খুব সিরিয়াস কথাবার্তা কখনো বলি না আর কি। আপনি কোথায় বসে করবেন? আমি, স্যার আমার তো করার জায়গা, আমার বাসায় বসে স্টুডিও আছে, আমি সেখানেই করি। না না, এই সব কাজ বাসায় বসে করা যাবে না। তো স্যার আপনি একটা জায়গা করে দেন আমাকে। ওনার পাশের চেম্বার একটা থাকে যে পার্সোনাল গেস্টদের জন্য, সেটাকে ওটা সরিয়ে মুড়িয়ে চেম্বার তৈরি করে দিলেন। বহু কিছু জিনিসপত্র কিনে দিতে ছিলেন। বললাম, স্যার কিচ্ছু লাগবে না, কারণটা আমি তো ছবি আঁকে ডিজাইন করি, আমার ওদিকেই চলে যাবে। আর পেপার আপনি কি আনবেন, আমার নিজেরই আছে। এটাতে খুব খুশি করলেন। সেই যে পানের বিষয়টি মুস্তফার মনে রেখাপাত করেছিল, সেটার প্রতিফলনই দেখা গেল তার কাজে। বাংলাদেশের প্রথম ১০ পয়সার যে ধাতব মুদ্রা তিনি নকশা করলেন, সেটির এক পাশে রাখলেন পানের ছবি। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম ১০ টাকার নোটের ডিজাইনেও আঁকলেন সেই পান পাতা। যে পানের কারণে পশ্চিম পাকিস্তানিরা বাঙ্গাল সে আতা থা বলে তাচ্ছিল্য করে, সে পানই যেন হয় বাঙালিদের ঐতিহ্যের প্রতিচ্ছবি। সেই পানই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। একটি সাধারণ পান পাতাই হয়ে উঠেছিল তখন একটি জাতির স্বকীয়তার প্রতীক, পশ্চিম পাকিস্তানিদের উপহাসের দাঁত ভাঙা জবাব। আজকের দিনের সংগ্রাহকরা পান পাতার ১০ টাকা বা পান পাতার ১০ পয়সা যখন রেয়ার হিসেবে সংগ্রহ করেন, তার সাথে না হয় আজকের এই গল্পটাও মনে রেখে সংগ্রহ করবেন। দেখবেন ঐতিহ্যে মোড়া এই পান পাতা নোট বা পয়সাটি আরও বেশি ভালো লাগবে।